আমাদের আজকের বিষয় প্রতিবেদন। প্রতিবেদন এই শব্দের অর্থ বিবরণী। বিবরণী মানে কোনো কিছু ঘটনার তার বিবরণ, তার বস্তুনিষ্ঠ বিবরণ, তার সত্যনিষ্ঠ বিবরণ এবং তথ্য সম্বলিত বিবরণ। আবার প্রতিবেদন শব্দের অর্থ সমাচার, মানে কোনো খবর, কোনো বার্তা। এই প্রতিবেদন শব্দটি ইংরেজিতে আমরা তাকে বলি রিপোর্ট। এখন এই রিপোর্ট যে শব্দ, এটা তো ইংরেজি শব্দ, কিন্তু এর যদি উৎস খুঁজি, এর উৎসতে আমরা দেখব রিপোর্ট শব্দটি যে ল্যাতিন রি ও পোর্টেয়ার, এই রি ও পোর্টেয়ার এই দুটো শব্দ সংযুক্ত হয়ে রিপোর্ট শব্দটি ওই ল্যাতিন থেকে ইংরাজিতে পরবর্তীকালে এসেছিল। এখন প্রতিবেদন বা রিপোর্ট, আমরা যে আজকে গণমাধ্যমে যুগে বসবাস করছি, সকালবেলা আমরা খবরের কাগজ পড়ছি, টিভির পর্দায় আমরা চোখ রাখছি, বা রেডিওর যে বেতার তরঙ্গে আমরা কান রাখছি। সকাল থেকে একদম আমাদের রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত গণমাধ্যমের নানা যে মাধ্যম রয়েছে, সেই মাধ্যমে নানা বিষয় সম্বলিত যে প্রতিবেদন, তা আমরা পড়ি, দেখি, শুনি। এই পড়া, দেখা, শোনার মাধ্যমে আমাদের একদিকে যেমন জ্ঞানের পরিধি বাড়ে, পরিধি বৃদ্ধি হয়, তার পাশাপাশি আমাদের সামাজিক সচেতনতা তারও কিন্তু বৃদ্ধি হয়। আমরা গণমাধ্যমকে যে বলি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, সেই গণতন্ত্রের অতন্দ্র প্রহরী গণমাধ্যমের ভূমিকা পালনে কিন্তু সহায়তা করছে আমাদের এই নানা ঘটনা সম্বলিত প্রতিবেদন। গণমাধ্যমের মাধ্যমে যে আমাদের জনমানসে যে শিক্ষার বিস্তার ঘটে, সেই শিক্ষার বিস্তারও কিন্তু হয় এই প্রতিবেদনের মাধ্যমেই। তার কারণ আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের পরিবেশ, আমাদের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, আমাদের বিজ্ঞান, আমাদের ক্রীড়া, সমস্ত বিষয়ে তার যে তথ্য, তার তত্ত্ব, তার দেশ বিদেশের খবর, সব কিছু উঠে আসে প্রতিবেদনের মাধ্যমে। সেই দিক থেকে প্রতিবেদন আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে, আমাদের সমাজ জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। এখন এই প্রতিবেদন আমরা বললাম, তা হচ্ছে ঘটনার বিবরণ, ঘটনার বিবৃতি। এই প্রতিবেদন কি আমাদের যে প্রতিদিনের জীবনে যা কিছু ঘটে যায় তাই কি উঠে আসে ওই টিভিতে, সংবাদপত্রের পাতায়, ওই বেতার তরঙ্গে? প্রাত্যহিক দৈনন্দিন জীবনের সব ঘটনাই কিন্তু প্রতিদিনের বিষয়রূপে নির্বাচিত হয় না। প্রতিবেদনের বিষয়রূপে তাই উঠে আসে যা গুরুত্বপূর্ণ,
কিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? আমাদের সমাজ জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমাদের বিশ্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মানব জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রতিবেদন গুরুত্বপূর্ণ বিষয়কে অবলম্বন করে প্রকাশিত হয়। প্রতিবেদন যা জনগণের অবশ্যই জানা দরকার, জনগণ যার সম্পর্কে কৌতূহল পোষণ করছে, সেই বিষয় কিন্তু উঠে আসে প্রতিবেদনে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যা কৌতূহল পূর্ণ সেই বিষয় উঠে আসে, এবং যা জানা একান্ত প্রয়োজন সেই বিষয় প্রতিবেদনে উঠে আসে। এখন প্রতিবেদন যিনি রচনা করেন, যাকে আমরা বলি প্রতিবেদক, ইংরেজিতে যাকে বলা হয় রিপোর্টার, তিনি প্রতিবেদন রচনা করেন কিভাবে? এক হচ্ছে তিনি একটি ঘটনার যে বিবরণ প্রকাশ করেন, সেই ঘটনার তিনি নিজে প্রত্যক্ষদর্শী হতে পারেন, অর্থাৎ সেই ঘটনা তিনি নিজে দেখেছেন, চাক্ষুষ করেছেন। প্রত্যক্ষদর্শী থেকে সেই ঘটনা দেখার পর সেই ঘটনার একটা যথাযথ, একটা বাস্তব, একটা নিরপেক্ষ বিবরণ তিনি প্রকাশ করেন তার প্রতিবেদনের মধ্য দিয়ে। আবার এমনও হতে পারে তিনি প্রতিবেদক, তিনি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী নন। তিনি ঘটনা ঘটেছে, তিনি খবর পেয়েছেন, খবর পাওয়ার পর তিনি সেখানে পৌঁছেছেন, পৌঁছানোর পর সেই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, ঘটনার সঙ্গে সংযুক্ত যারা রয়েছে, তাদের সঙ্গে তিনি কথা বললেন। কথা বলার পর তিনি যা যা দরকার সেই দরকারি সেই তথ্যগুলো জোগাড় করলেন, জোগাড় করে সেগুলোকে বিচার বিশ্লেষণ করলেন। বিচার বিশ্লেষণ করে সেখানে একটি যথাযথ বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদনের রূপ প্রদান করলেন। এভাবে প্রতিবেদন রচনা হতে পারে। প্রতিবেদন রচনা হতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে, তাকে অনুসন্ধান করে, অনুসন্ধান করার পর তথ্য এবং বিজ্ঞানসম্মত যুক্তিপূর্ণ একটা মানসিকতা আলোকে সেই তথ্যকে কাটাছেঁড়া করে সত্যকে উপস্থাপন করলেন। এভাবেও কিন্তু প্রতিবেদন রচনা হতে পারে। প্রতিবেদন নানা বিষয়ের হতে পারে, নানা বিষয়ের। কোনো প্রতিবেদনের মধ্য দিয়ে আমাদের সমকালের, আমাদের দেশের রাজনীতির কথা উঠে এলো। মধ্যপ্রদেশে একটি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হলো, ঘোড়া কেনা বেচা করা হলো, অর্থাৎ এমপিদের টাকা দিয়ে কিনে সরকারকে ফেলে দেওয়া হলো। প্রতিবেদনের মধ্য দিয়ে দেশের সেই রাজনীতির দুর্বৃত্তায়ন তা প্রকাশ হতে পারে। প্রতিবেদনের মধ্য দিয়ে আমাদের অর্থনীতির খবর উঠে আসতে পারে। ভারতবর্ষের ক্রমবর্ধমান বেকারির চিত্র প্রতিবেদনের পাতায় উঠে এলো।
প্রতিবেদন আমাদের পরিবেশ তার চিত্র আমাদের সামনে তুলে ধরতে পারে। কোথাও জলা বুঝিয়ে আবাসন গড়ে উঠছে, কোথাও আর্সেনিকের কবলে পড়েছেন গ্রামবাসীরা। প্রতিবেদন দেশ বিদেশের খেলার খবর আমাদের সামনে হাজির করে। এবছর আই লিগ জিতল মোহনবাগান। প্রতিবেদন আমাদের স্বাস্থ্যের খবর প্রকাশ করে। চটজলদি যে খাবার, সে খাবারের ফলে স্থূলতা বাড়ছে। শিক্ষার খবর, ফিরে এলো পাশ ফেল প্রথা। সংবাদপত্রের পাতায় আমরা যখন পড়লাম আমরা জানতে পারলাম। সাহিত্য সংস্কৃতির খবর প্রতিবেদনে উঠে আসতে পারে। চলে গেলেন আমাদের বিখ্যাত সাহিত্যিক, বাংলাদেশের সেই অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন সেই মানুষটি আনিসুজ্জামান। আবার আমাদের তিস্তা পাড়ের সেই জীবন রচয়িতা দেবেশ রায়, তিনিও চলে গেলেন আমাদের ছেড়ে। আমরা টিভির পর্দায়, নিউজ চ্যানেলে আমরা জানতে পারি সেই প্রতিবেদনের মাধ্যমে। অপরাধমূলক খবর আমরা জানি। রাতের শহরে চুরি ছিনতাই বাড়ছে। এর প্রতিবেদন নানা রকমের হতে পারে। অর্থাৎ সামগ্রিক সমাজ, তার রাজনীতি, তার অর্থনীতি, তার পরিবেশ, তার ক্রীড়া, তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, তার স্বাস্থ্য, সমস্ত কিছু প্রতিবেদন রূপে আমাদের সামনে হাজির হয়। এইবার প্রতিবেদন যে রচনা হবে, রচনা আমরা করব, সেই রচনা করার সময় আমাদের মূল চাবিকাঠিটি কি? আমরা কি কি বিষয় মাথায় রাখব? প্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে যে প্রতিবেদন মানেই তো কোনো ঘটনার বিবরণ। তাহলে প্রথম আমাদের সবার আগে যেটা আসবে, কি ঘটলো, কি ঘটেছে, কি ঘটেছে। ধরো আমাদের একটা প্রতিবেদন তৈরি করতে হবে। তোমার এলাকায় বৃক্ষরোপণ উৎসব পালন হলো, সেই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে কি ঘটেছে না, বৃক্ষরোপণ উৎসব। এলাকায় বৃক্ষরোপণ একটা সপ্তাহ উদযাপিত হয়েছে। এবার সেই যে বৃক্ষরোপণ উৎসব সপ্তাহ যে উদযাপন হলো, সেটা কখন ঘটল? একটা তারিখ আছে, একটা সময় আছে। তার প্রতিবেদনের পাতায় তাহলে সেই তারিখ, সময় উল্লেখ করতে হবে। কোথায় ঘটেছে, কোথায় ঘটেছে, অর্থাৎ একটা স্থান, সেই স্থানের উল্লেখ করতে হবে। এবার এই যে বৃক্ষরোপণ উৎসব, তাহলে সেই বৃক্ষরোপণ, ধরো উদাহরণ দিয়ে আমরা বললাম বৃক্ষরোপণ উৎসব পালিত হলো দুবরাজপুরে। এটা আমি তাহলে কি ঘটেছে,
আমি শিরোনাম দিলাম। কখন ঘটেছে ধরলাম 10 থেকে 16ই নভেম্বর পর্যন্ত বৃক্ষরোপণ পালিত হয়েছে উৎসব দুবরাজপুরে। তাহলে আমি সেই প্রতিবেদনটি প্রকাশ করছি খবরের কাগজের পাতায় 17ই নভেম্বর। আর ভেতরে আমি তাহলে সেখানে উল্লেখ করা থাকবে 10 থেকে 16ই নভেম্বর। প্রতিবেদন রচিত হচ্ছে সেইটা হচ্ছে ওপরে থাকছে, আর ভেতরে আমি নির্দিষ্ট করে বললাম যে 10 থেকে 16ই নভেম্বর এই বৃক্ষরোপণ উৎসব উদযাপন হয়েছে দুবরাজপুরে। তার কারণ আমরা বলেছি কখন হয়েছে, কোন সময় হয়েছে, কোথায় হয়েছে, কারা এই বৃক্ষরোপণ উৎসব উদযাপন করলো, অর্থাৎ কারা এর সঙ্গে জড়িত। তাহলে আমরা বললাম দুবরাজপুরের যে স্থানীয় পৌরসভা কি পঞ্চায়েত, গ্রামীণ এলাকা হলে পঞ্চায়েত, শহর এলাকা হলে পৌরসভা, তাদের উদ্যোগে এবং পাশাপাশি সমস্ত যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষার্থী সকলের উদ্যোগে পালিত হলো এই বৃক্ষরোপণ উৎসব। এবার কেন এই বৃক্ষরোপণ উৎসব তারা উদযাপন করলেন, তাদের উদ্দেশ্য কী ছিল? তার কারণ নির্বিচারে আমরা গাছ কেটে চলেছি। তার ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, দূষণ বাড়ছে। তার হাত থেকে সেই এলাকাকে বাঁচাতে, মানুষের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতাকে বৃদ্ধি করতে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। তাহলে কেন উল্লেখ থাকতে হবে এবং কিভাবে সেই উৎসব উদযাপিত হলো। প্রথম দিন উদ্বোধন হলো, সেখানে উপস্থিত ছিলেন ধরো মহকুমা শাসক, স্থানীয় পৌরসভা হলে পৌরসভার যে পৌরপিতা, পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রধান, বিদ্যালয়গুলির শিক্ষক, তারা কোনো পরিবেশবিদ তিনি উপস্থিত ছিলেন, আর অগণিত ছাত্রছাত্রী এবং এলাকাবাসী, তারা সকলে সমবেত হয়ে সেই উৎসবের সূচনা করলেন। সেখানে আমরা ওই যারা মান্যগণ্য ব্যক্তি, তারা তাদের বক্তব্যের মাধ্যমে তারা তুলে ধরলেন এই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা। আমরা সেই প্রসঙ্গ উল্লেখ করব। তারপরে একে একে আমরা হয়তো প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে, সেই প্রভাত ফেরি সমস্ত অঞ্চল তারা ঘুরলেন, হাতে রং বেরঙের নানা প্ল্যাকার্ড নিয়ে স্থানীয় জনগণকে তারা সচেতন করলেন। তারপরে পৌরসভার তরফ থেকে সকল পাড়ায় পাড়ায় চারা বিলি করা হলো, সেখানে বৃক্ষ রোপণ করা হলো। এবার এক এক দিন এক একটা তোমার অনুষ্ঠানের কথা আমরা লিখব। কোনো দিন হয়তো সাংস্কৃতিক প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, কোনো দিন হয়তো তোমার ওই বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন, কোনো দিন হয়তো আমাদের যে লৌকিক সংস্কৃতি, ছৌ নাচ, আমাদের কবিয়াল গান, তার আয়োজন করা হয়েছে। এইভাবে একটা সম্পূর্ণ 7 দিনব্যাপী একটি কর্মসূচি আমরা সেই প্রতিবেদনের পাতায় হাজির করলাম। এভাবে আমাদের প্রতিবেদন
রচনা করতে হবে। তাহলে প্রতিবেদন রচনার সময় আমাদের মাথায় রাখতে হবে যে কী ঘটেছে, প্রথম কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কারা সেই ঘটনা ঘটিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত কারা, ঘটনাটি কেন ঘটল, তার পেছনের যে প্রেক্ষাপট এবং ঘটনার যে ঘটমানতা কিভাবে ঘটল তার বিবরণ উঠে আসবে প্রতিবেদনের পাতায়। এরই ভিত্তিতে আমাদের প্রতিবেদনের বৈশিষ্ট্য তার দিকে নজর দিতে হবে। প্রতিবেদনের জন্য তাহলে কি প্রয়োজন, সেই দিকে আমাদের এবার নজর দেব। প্রথম, প্রতিবেদনের থাকবে শিরোনাম অর্থাৎ যে কী ঘটেছে আমরা বললাম সেই ঘটনার সঙ্গে যথাযথ সম্পর্কিত একটি নামকরণ আমাদের দিতে হবে। ধরো কন্যাশ্রী দিবস পালিত হলো আরামবাগে, এই নিয়ে একটা প্রতিবেদন রচনা করতে বলেছে। তাহলে আমি প্রতিবেদন যে রচনা করব যে কন্যাশ্রী দিবস পালিত হয়েছে আরামবাগের বালিকা বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়, এই ঘটনা বিবরণ দেওয়ার জন্য আমি যে প্রতিবেদন রচনা করলাম সেই প্রতিবেদনের নাম হতে হবে এই কন্যাশ্রী দিবসের তাৎপর্যের সঙ্গে সম্পর্কিত যথাযথ সেই নাম প্রতিবেদন প্রকাশে, তার চরিত্র প্রকাশে যথাযথ হবে, সঠিক হবে। আমি সেই নাম দিলাম মাথা উঁচু করে বাঁচার ডাক দিল ছাত্রীরা। যদি আমি এই নামটি দিই, মাথা উঁচু করে বাঁচার ডাক দিল ছাত্রীরা, তাহলে সেই নামটি, সেই শিরোনামটি কন্যাশ্রী দিবসের পালনের সঙ্গে যুক্তিযুক্ত হয়, সম্পর্কিত হয়। তার কারণ কন্যাশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পের মূল উদ্দেশ্যই নারীর ক্ষমতায়ন, যাতে কন্যা সন্তান তারা পড়াশোনায় শিখে তারা মাথা উঁচু করে বাঁচে, স্বাবলম্বী হয়। সেই কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত হলো এই নামটি, মাথা উঁচু করে বাঁচার ডাক দিল ছাত্রীরা। প্রতিবেদনে প্রথমেই আমাদের থাকবে শিরোনাম, সেই শিরোনাম হবে যথাযথ, সেই শিরোনাম হবে যথাযথ, কোনো ব্যঞ্জনামণ্ডিত নয়, কোনো ব্যঞ্জনা থাকবে না তাতে। এরপরে আমাদের দিতে হবে স্থান, কাল এবং প্রতিবেদক, তার নাম। এখন প্রতিবেদক তিনি হতে পারেন তার নিজের নাম দিয়ে প্রকাশ হতে পারে, অথবা নিজস্ব সংবাদদাতা, স্টাফ রিপোর্টার, এইভাবে একজন প্রতিবেদক তিনি নিজেকে
হাজির করতে পারেন প্রতিবেদনের পাতায়। তার নিজস্ব সংবাদদাতা এবার কোথায়? আরামবাগে। তাহলে স্থান দিতে হবে আরামবাগ। কবে পালন হয়েছে? না 14ই আগস্ট। তার পরের দিন সংবাদপত্রের পাতায় প্রকাশ হবে, তাহলে 15ই আগস্ট আমাদের ওপরে থাকবে। প্রথমে থাকলো শিরোনাম, তারপরে থাকলো কি? প্রতিবেদকের নাম, সেখানে নাম থাকতে পারে, নিজস্ব সংবাদদাতা, এভাবেও প্রতিবেদক নিজেকে হাজির করতে পারেন। তারপরে আমরা দিলাম স্থান, কোথায় সংগঠিত হয়েছে? আরামবাগ। কবে সংগঠিত হয়েছে? না 14ই আগস্ট। সেটা আমরা প্রতিবেদনের মধ্যে ভেতরে প্রকাশ করব, কিন্তু তার পরের দিন যেহেতু সংবাদপত্রের প্রকাশ হচ্ছে, তাহলে আমরা ওপরে লিখব 15ই আগস্ট, সেই দিন প্রকাশ হচ্ছে। স্থান, কাল, প্রতিবেদকের নাম থাকবে। এবার প্রতিবেদনের যে ভাষা, সেই ভাষা একদম সহজ সরল, একদম ঝরঝরে ভাষা, ঝরঝরে, সবাই যাতে বোঝে, সর্বজনবোধ্য। তার কারণ সেই প্রতিবেদন পাঠ করেন সমাজের যেমন উচ্চশিক্ষিত মানুষজন, তেমন স্বল্প শিক্ষিত মানুষজনও কিন্তু সেই প্রতিবেদন পাঠ করে। ভাষা যদি দুরূহ হয়, অপ্রচলিত শব্দগুলো যদি প্রয়োগ করা হয়, তাহলে সমাজের ওই পিছিয়ে পড়া মানুষ, যারা অল্প শিক্ষিত যারা মানুষ, তারা বুঝতে পারবে না। তাহলে প্রতিবেদনের আসল উদ্দেশ্য যে মানুষকে জানানো, ঘটনাকে প্রকাশ করা, তো সেই উদ্দেশ্য ব্যর্থ হবে। তা প্রতিবেদন সেখানে কিন্তু তার উদ্দেশ্য থেকে, তার যে মূল উদ্দেশ্য, সে মূল উদ্দেশ্য থেকে সে কিন্তু সরে আসবে। তাই প্রতিবেদনের ভাষাকে হতে হবে সহজ সরল, বেগবান, একদম ঝরঝরে ভাষা, এবং সর্বজন যাতে বুঝতে পারে সেই সর্বজন বদ্ধ ভাষা। এবং সেখানে আমরা কোনো দুরূহ, কঠিন শব্দ, অপ্রচলিত যে শব্দ, সেই শব্দগুলো আমরা ব্যবহার করব না। এবার প্রতিবেদন তো ওই প্রতিবেদক তার একটা বিবরণ, তিনি প্রত্যক্ষদর্শী হতে পারেন, অথবা তিনি অপর প্রত্যক্ষদর্শী থেকে সেই তথ্য সংগ্রহ করতে পারেন। এখন সেই বিবরণকে আমাদের কিন্তু হতে হবে একদম তথ্যভিত্তিক এবং বস্তুনিষ্ঠ। সেখানে কল্পনার কোনো আশ্রয় করা যাবে না, কল্পনা দিয়ে লেখা যাবে না। সেটা সত্যের কাছাকাছি হতে হবে, সত্যকে আশ্রয় করে সেই লেখা গড়ে উঠবে। যা ঘটনা তাকেই প্রকাশ করা। প্রতিবেদন তথ্যনিষ্ঠ হবে, সত্যনিষ্ঠ হবে, বস্তুনিষ্ঠ হবে। যা বাস্তব তাকেই প্রকাশ করা। কল্পনার রাজ্যে প্রতিবেদন বিচরণ করতে পারে না, তখন সেটার প্রতিবেদন থাকে না, তা হয়ে ওঠে সাহিত্য। বাস্তবতার সঙ্গে কল্পনার মিশ্রণ ঘটলে তা সাহিত্যে পর্যবসিত হয়। যা বাস্তব তাকেই আমরা হাজির করি প্রতিবেদনে। তাই প্রতিবেদন সব সময় কিন্তু বস্তুনিষ্ঠ হবে, সত্যপূর্ণ হবে, তথ্যপূর্ণ হবে। প্রতিবেদনে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করা যাবে না, ব্যক্তিগত কুৎসা,
অপমানকর, অবমাননাকর কোনো মন্তব্য প্রতিবেদনের পাতায় উঠে আসবে না। আমাদের নিজেদের ভালো লাগা, পক্ষপাতিত্ব, তা কিন্তু প্রতিবেদন তার পাতায় কখনোই স্থান পাবে না। তাহলেই তো প্রতিবেদন কখনোই নিরপেক্ষ থাকবে না, প্রতিবেদন বস্তুনিষ্ঠ থাকবে না, প্রতিবেদন সবসময় হবে নিরপেক্ষ। প্রতিবেদনে দেশ, জাতি, সমাজ, আমাদের যে মূল্যবোধগুলো আছে, সেই মূল্যবোধ, তার ঐতিহ্য, তাকে আঘাত করে কোনো মন্তব্য প্রকাশ করা যাবে না। কোনো আমাদের রাজনৈতিক ভালো লাগা, কেউ কোনো রাজনীতির দলকে ভালোবাসতেই পারে, তবে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব এখানে দেখানো যাবে না। প্রতিবেদন মধ্য দিয়ে যখন কোনো ঘটনা উঠে আসবে, সেখানে যেমন সরকারি পক্ষের কথাও বলতে হবে, সেখানে আবার বিরোধী দলের কথাও বলতে হবে, সেখানে শাসকের কথা বলতে হবে, আবার জনগণের সমালোচনার কথাও বলতে হবে। অর্থাৎ প্রতিবেদক একজন নিরপেক্ষ, তিনি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে সকলের কথাই তিনি হাজির করবেন, তাহলে সেটি হবে যথার্থ প্রতিবেদন। কোনো ধর্ম, কোনো জাতি, কোনো রাজনৈতিক দল, তাদের প্রতি আমাদের ব্যক্তিগত ভালো লাগা, ভালোবাসা প্রকাশ হবে না প্রতিবেদনে। তাহলে প্রতিবেদন তার যে নিরপেক্ষতার যে চরিত্র, সেই চরিত্র থেকে সে বিচ্যুত হবে। আর ব্যক্তিগত পক্ষপাতিত্ব থাকলে আমরা যারা প্রতিবেদক, অর্থাৎ যারা সাংবাদিক, তাদের যে নৈতিকতা, সেই নৈতিকতাই তো স্খলন ঘটবে। তার কারণ আমাদের নৈতিকতা, প্রতিবেদকের নৈতিকতা সবসময় সত্যের প্রতি, ঘটনার প্রতি। যা ঘটেছে তাকে যথাযথ রূপে প্রকাশ করো। সেখানে আমরা কোনো তথ্যের বিকৃতি ঘটাতে পারি না, কোনো তথ্যের বিকৃতি ঘটানো যাবে না। আমরা নিজের কোনো মন্তব্য সেখানে প্রকাশ করব না। নিজেকে বাদ দিয়ে ঘটনার বস্তুগত বিবরণ আমাদের তুলে ধরতে হবে। নিজে সেখানে আমরা আড়ালে থাকব। আর নিজেকে আমরা বাদ দেব বলেই আমরা প্রতিবেদনে কখনো উত্তম পুরুষের জবানি ব্যবহার করব না। উত্তম পুরুষের জবানি অর্থাৎ ওই আমি, আমরা, এই সর্বনামগুলো আমরা ব্যবহার করব না প্রতিবেদনে। আমি আমরার ব্যবহার আমরা যেহেতু করব না, তার ফলে প্রতিবেদনে আমরা দেখি সবসময় ভাববাচ্যের ব্যবহার বেশি করা হয়। ভাববাচ্যের ব্যবহার। প্রতিবেদন সংহত হবে, যথাযথ হবে। তাই ফলে প্রতিবেদনের আয়তন সুদীর্ঘ হবে না, সুদীর্ঘ হবে না, যথাযথ, সংহত। যদি আমাদের একান্তই প্রতিবেদনের আয়তন বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তাকে অনুচ্ছেদে ভাগ করতে পারি। কিন্তু একটি অনুচ্ছেদের সঙ্গে আরেকটি অনুচ্ছেদের যেন একটা ক্রমান্বয়ে পারম্পর্য থাকে, অর্থাৎ একটা ধারাবাহিকতা যেন বজায় থাকে তার মধ্যে, সেটা যেন আমাদের মাথায় থাকে। তাহলে প্রতিবেদনের যে নিয়ম, যে বৈশিষ্ট্য, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে।
এবার আমরা একটা প্রতিবেদন রচনার নমুনা আমরা তোমাদের সামনে হাজির করতে পারি। প্রতিবেদন রচনার একটা নমুনা। ধরো, এখন তো তোমরা জানো আমাদের রাজ্য সরকার কিছুদিন আগেই সেভ ড্রাইভ সেভ লাইফ এই নিয়ে নানা কর্মসূচি পালন করেছিল। তেমনি তোমাদের একটা বলা হলো যে তোমাদের এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচি পালন হয়েছে, এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তোমরা কীভাবে রচনা করবে? আমি একটি নমুনা তোমাদের সামনে হাজির করছি, তোমরা এর চেয়ে আরও ভালো করে, আরও সুন্দর করে, আরও সংহত যথাযথভাবে তোমাদের নিজেদের অভিজ্ঞতায়, তোমাদের নিজেদের যে প্রত্যক্ষ অভিজ্ঞতায় তোমরা এই প্রতিবেদনকে রচনা করতে পারবে। আমরা একটি নমুনা তোমাদের সামনে হাজির করতে পারি। তাহলে তোমাদের এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন হয়েছে, এই নিয়ে প্রতিবেদন। তা প্রথমেই তোমাদের সে প্রতিবেদনের যে নিয়ম অনুযায়ী প্রথমেই থাকবে হচ্ছে একটি শিরোনাম, যেটি ব্যঞ্জনাধর্মী নয়। সেই শিরোনাম হতে হবে যথাযথ, চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ঘটনার চরিত্রের সঙ্গে সংযুক্ত। তোমরা একটি শিরোনাম রচনা করলে, শিক্ষার্থীরা দিল পথ নিরাপত্তার পাঠ। শিক্ষার্থীরা দিল পথ নিরাপত্তার পাঠ। এবার আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য, অর্থাৎ প্রতিবেদকের নাম। আমরা বললাম নিজস্ব সংবাদদাতা, কোথায় সংগঠিত হয়েছে না, সংগঠিত হয়েছে আরামবাগে। কোথায় স্থান, এবার বলেছি কাল। কাল এটা মানে সময়, সংবাদপত্রের পাতায় প্রকাশ হচ্ছে 9 নভেম্বর 2019। তারপরে আমরা প্রতিবেদন রচনা করছি। স্থানীয় প্রশাসনের উদ্যোগে ও আরামবাগ পৌরসভার সহযোগিতায় 1 থেকে 8 নভেম্বর পর্যন্ত আরামবাগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো। সম্প্রতি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেভ ড্রাইভ সেভ লাইফ। সতর্কতা ও সাবধানতার উপর জোর দিয়ে প্রাণহানি রুখতে তিনি আরও ঘোষণা করেন নো হেলমেট নো পেট্রোল। রাজ্য সরকারের এই পদক্ষেপকে বাস্তবায়িত করার লক্ষ্যে মাননীয় মহকুমা শাসক প্রতুল চন্দ্র রায় কর্মসূচির সূচনা করেন 1 নভেম্বর। এই দিন পুরসভা ও থানার যৌথ উদ্যোগে 200টি হেলমেট বিতরণ করা হয় পথ চলতি যাত্রীদের। সভায় আমন্ত্রিত পেট্রোল পাম্প মালিকদের নির্দেশ দেওয়া হয় হেলমেট ছাড়া তেল বিক্রয় না করার। অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি শোনা যায় আরামবাগের সাংসদ
অপরূপা পোদ্দারের কণ্ঠে। 2 নভেম্বর থেকে আরামবাগের লিংক রোডের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকায় দেখা যায় স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। শিক্ষার্থীরা পথযাত্রীদের নিরাপদে পথ চলা সম্পর্কে সচেতন করার পাশাপাশি হেলমেটবিহীন মোটরসাইকেল যাত্রীদের বিপদ সম্পর্কে সতর্ক করে। ছাত্রছাত্রীদের দল বিভিন্ন পেট্রোল পাম্পেও জড়ো হয়। তারা হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট পরার অনুরোধ জানায়। এছাড়া প্রতিদিন গুরুত্বপূর্ণ মোড়ের সংলগ্ন ফুটপাথে পথ নিরাপত্তা বিষয়ক পথনাটিকার আয়োজন করে এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাবের সদস্যরা। আরামবাগে পথ দুর্ঘটনা এক নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত 1 মাসে বেপরোয়া গাড়ি চালানোর প্রাণ হারিয়েছে 18 জন। পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচির মাধ্যমে মানুষ সচেতন হবেন বলেই আরামবাগের পুরপিতা স্বপন নন্দীর আশা। এর ফলে রোখা যাবে অনভিপ্রেত মৃত্যু। আমরা একটা নমুনা দৃষ্টান্ত অর্থাৎ প্রতিবেদন রচনার যে দৃষ্টান্ত সেটা উপস্থিত করলাম। তোমরা তোমাদের বাস্তব অভিজ্ঞতায় প্রতিবেদনকে আরও সুন্দর করে, আরও মানুষের বোধগম্য করে, সত্যের প্রতি নিষ্ঠা রেখে বাস্তবকে হাজির করবে প্রতিবেদনের মাধ্যমে। সবশেষে বলি, তোমরা যখন প্রতিবেদকের ভূমিকায় অবতীর্ণ হবে তখন বাস্তব থেকে তোমরা তথ্য সংগ্রহ করবে। সত্যের প্রতি যেন তোমাদের অবিচল আস্থা থাকে। তোমরা যেন সাংবাদিকের যে নৈতিকতা, সেই নৈতিকতাকে সর্বদা অবলম্বন করবে। নিরপেক্ষতা যেন তোমার চলার পাথেয় হয়। শাসকের কাছে, অর্থের কাছে, ক্ষমতার কাছে, তার রক্তচক্ষুর কাছে তোমরা মাথা নোয়াবে না। তোমাদের দায়বদ্ধতা সত্যের কাছে, তোমাদের দায়বদ্ধতা জনগণের কাছে, গণতন্ত্রের কাছে। কেননা তোমরাই গণতন্ত্রের অতন্দ্র প্রহরী।